না, আমি এটার মধ্যে তেমন কিছু দেখি না। আপনি একেক সময় একেক বক্তব্য দিবেন। সময় অনুযায়ী আপনি বক্তব্য দিবেন। এটাই তো স্বাভাবিক। মানুষ কি তার একই মানে বক্তৃতা সময় রোজ দিবে? পরিবর্তন হয়ে মানে গেছে। এটা তো হওয়ার কথা না। উনি যেটা বলেছেন ঠিকই তো বলেছেন যে শুধু স্বাধীনতাই এখানে যে হুমকির মুখে তা তো নয়। মানুষের নিরাপত্তাও তো হুমকির মুখে। আপনি বলেন যারা ডেইলি স্টারে কাজ করছিল এরা তো চাকরি করে। এখন সেখানে আগুন দিলে যদি একটা প্রাণহানি ঘটতো, সেই প্রাণহানির দায় কে নিত? হতেই তো পারে। সাংবাদিকতার প্রতি হুমকি সেটা এক জিনিস। আপনি প্রেস ধ্বংস করছেন, কম্পিউটার নিয়ে যাচ্ছেন। কিন্তু আপনি আগুন ধরিয়ে সেখানকার কর্মচারীদেরকে এমন ভাবে আটকে ফেলেছেন যে তারা জীবনের জন্য হাহাকার করছে। ফেসবুকে পোস্ট দিচ্ছে, ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা তো স্বাভাবিক বক্তব্য যে জীবন নিয়েও এখন তার চিন্তা করতে হচ্ছে। তবে আমি একটা কথা শুধু বলব, সেটি হচ্ছে যে একজন সাংবাদিক উনি একটা পোস্ট দিয়েছিলেন যে উনি ধোঁয়ায় দম নিতে পারছেন না। হুম, হুম। কিন্তু বের হয়ে এসে নিয়ে আবার ছোট ভাই ডেকে তাদের নিয়ে আরেকটা স্ট্যাটাস দিয়েছেন। তো যারা ওনার ধোঁয়ায় দম বন্ধ করে দেয় তারা বুঝে নাই এই জন্য আগুন লাগিয়ে দিয়েছে, ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাচ্ছিল, ওরা আসলে ছোট, ওরা বুঝে না। এগুলা যদি উনি বলেন ওনার উচিত আসলে ডেইলি স্টারে চাকরি না করা, ওনার উচিত অন্য জায়গায় চলে যাওয়া। না বুঝে আগুন দিচ্ছে এটা যদি উনি মনে করেন ওনার সাংবাদিকতার আসলে আমি মনে করি যে দরকার নাই। মাহফুজা নামের বক্তৃতার চাইতে আমার কাছে মনে হয়েছে আগুনে আটকে পড়েছে কিনা বাঁচতে পারি না বলে ওইখানে হাহাকার করছিল, সে বের হয়ে এসে আবার ছোট ভাই ডাকতে শুরু করলে আমি মনে করি যে আহ, এইটা এক ধরনের দুর্বলতা। জনাব মোস্তাফিরুজ। না, এটা তো খুবই মারাত্মক, এটা তো সত্য। কারণ ওইদিন যে পরিস্থিতিটা ছিল যে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হচ্ছিল 20 মিনিট সরে যাও, এবং বাধা দেওয়া হচ্ছিল দমকল বাহিনী যাতে না হয়। কারণ আগুন আমরা দেখলাম দোতলা, তিনতলা, চারতলা পর্যন্ত গেল, হ্যাঁ, 3 4 তলা। ডেইলি স্টারের অন্তত 28 থেকে 30 জন সাংবাদিক হুম। স্টাফ তারা চলে গেল ছাদের উপর, 10 তলায়। এবং এদের এটা ছিল যে আগুনটা আরো জ্বলতে থাকুক, কিন্তু দমকল বাহিনী এসে নেভানোর চেষ্টা করলো এবং বাধাও দেওয়া হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে মানে তারা পুড়ে মারা যাক, কারণ উপর থেকে কিন্তু হাত নেড়ে বারবার সাহায্যের জন্য আবেদন করা হচ্ছিল। তো বোঝা যাচ্ছিল যে পুড়ে মারা যাক এইরকম একটা পরিবেশের দিকে যখন কেউ নেয়, তখন মাহফুজা নামের বক্তব্যটা তো সত্য যে এইটা তো মানে তার মানে সাংবাদিককেও পুরা পুরা মেরে ফেলো, যেমন দীপু চন্দ্র দাসকে মেরে ফেলা হলো। তো এইরকম মনোবৃত্তিটা এবং ঘটনাটা ঘটানোর যখন ঘটে, গণমাধ্যম সবসময় জনগণ থাকে তার পাশে থাকে, কিন্তু এখানে কোন জনগণ আসলো যে জনগণটা পুরো মারতে চায়? তো এটা তো ভয়াবহ অবস্থা। যেই ডেইলি স্টার প্রথম আলো গত 15 বছরে শেখ হাসিনার শাসনে নির্যাতিত হলো, নিপীড়িত হলো, মানে আর 6 মাস থাকলে তো এটা দখলই হয়ে যেত, ডেইলি স্টার আর প্রথম আলো। সেই প্রতিষ্ঠান দুটোকে টার্গেট করা হলো, বলা হলো ফ্যাসিবাদের দোষর, ভারতীয় আধিপত্যবাদের দোষর, এই কথাগুলি বলে তারা আক্রমণটা করলো। তো সেই কারণে এখন স্বাধীনতা কথা বলার চেয়ে মানে নিরাপত্তাহীনতা প্রত্যেকটা এই যে তুষার ভাই, আমি তো তাহারও তো দেখলাম যে মানে ছবি দিয়ে এদেরকে যেখানে পাবে সেখানেই মারো মারো, মানে কি? শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। মানে এটা তো মানে এমন না যে চড়থাপ্পড় দিয়ে ছেড়ে দেওয়া হতো, পারলে আগুন দিয়ে জ্বালায় দেয়, এরকম একটা মনোবৃত্তি চলে আসছে। সুতরাং এখন জীবনটাই আসলে মানে খুবই সংকটাপন্ন। আমার ধারণা যে যারা মানে অন্তত স্ক্রিনে কাজ করে তাদের প্রত্যেকেরই অবস্থা তাই। এই যে নাজনীন মনির ব্যাপারে প্রথম আলো দেখলাম যে দলবল নিয়ে যে বলতেছে ডেইলি স্টার প্রথম আলোর মতন পরিস্থিতি হবে। নিকোল কোথায়? নিকোলের অপরাধটা কি? তর্কও করা যাবে না। তাহলে আমি এমনিতেই বলি যে টকশো গুলো এখন আমি ডামি হয়ে গেছে। এখন তো মানে ডামিও না, এখন আমি হয়ে যাচ্ছে টকশো গুলো, বা পত্রিকার পলিসি গুলি হবে, গণমাধ্যমের পলিসি হবে শুধু আমি, আর কোনো ডামিও থাকবে না। তো এটা তো মারাত্মক। এটা তো মানে গণমাধ্যম তো বটেই, পুরো গণতান্ত্রিক ব্যবস্থা মানে ধসায় ফেলার একটা ষড়যন্ত্র চক্র তো বা সেই দিকে যাত্রা শুরু করছে। যাই না, হয়তো নির্বাচন, তারেক রহমানের নেতৃত্ব, এই জায়গাগুলো যদি তারা উপলব্ধি করতে পারে তাহলে ফিরবে। কিন্তু এই যাত্রাটাকে যদি রুখে না দেওয়া যায় সম্মিলিত ভাবে, তাহলে আমাদের এটা অনিবার্য। আমি তুষার ভাইকেও আর আমার ধারণা যে আমি আর টেলিভিশনের পর্দায় দেখবো না, ওই ঘরে বসে কোনো রকমে আপনার সাথে যুক্ত হবে, আমার সাথে যুক্ত হবে, এইটুকুর মধ্যেই সে তার দায়িত্ব শেষ করবে। মানে যেভাবে আমি আজকে আমি ছিঁড়ে ফেলে। একটুখানি শুধু বলি, সেটা হচ্ছে যে শারমিন,
আপনার কি মনে হচ্ছে যারা ডেইলি স্টার ভাঙতে গিয়েছিল তারা ডেইলি স্টার পড়ে? আমার ওদের তো সাথে একটু সেটা ইংরেজিতে কোনোভাবেই কেউ মনে কথা হয় না। বলতো, একটু বোঝা যেত। ওরা ডেইলি স্টার পড়ে না, কেউ তাদেরকে বলেছে এটা অমুক, এটা তমুক, এবং তারা সাথে বিশ্বাস করে রওনা দিয়েছে। এবং আইন শৃঙ্খলা রক্ষা করতে গেলে কিন্তু উস্কানিদাতা যারা, এদেরকে চিহ্নিত করতে হয়। তাই উস্কানিদাতাদেরকে চিহ্নিত করার কোনো প্রক্রিয়া কি আপনি লক্ষ্য করেছেন? করেন নাই। সে কয়েকটা ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিলে কিংবা কয়েকটা ইউটিউবের অ্যাকাউন্ট বন্ধ করে দিলে কি উস্কানি বন্ধ হয়ে যায়? মোটেও না। আমার কাছে মনে হয়েছে যে এখানে বিরাট গাফিলতি আছে, এবং এই গাফিলতির মধ্যে দিয়ে এক ধরনের উৎসাহ দেওয়া হচ্ছে যে তোমরা যা খুশি তাই করতে পারো। তবে একটা জায়গায় শুধু আমি দ্বিমত পোষণ করি যে মানুষের মুখ বন্ধ যাতে না থাকে। শরীফ ওসমান হাদি কিন্তু এটাই বলতো। তার বিষয়ে আমাদের বিভিন্ন রকম বক্তব্য আছে, তর্ক করেছি তার সাথে। কিন্তু এই জায়গাটা তো ঠিক যে সে নির্বাচন চেয়েছিল, হুম, সে গণতন্ত্র চেয়েছিল, সে কথা বলার স্বাধীনতার কথা বলতো। সে বলতো যে তর্ক করতে হবে, আদর্শকে আদর্শ দিয়ে প্রতিরোধ করতে হবে। আপনি যদি বিপরীত আদর্শকে কথাই বলতে না দেন, তাহলে শরীফ ওসমান হাদির নামে শুধু এইসব করলে হবে? ওর আসল আদর্শটা কি ছিল সেটাই তো তারা জানে না। শরীফ ওসমান হাদির বক্তব্য কি তারা শুনেছে ঠিক মতো? জি, এটি সেটা আপনি শোনে নাই শুরুতেও কিন্তু। তো একদম এখন শুরুতেও আপনি ধরেন এই কথাগুলোই ডেইলি স্টারও বলছিলেন। পড়ে না, হাদির বক্তব্য শোনে নাই, শোনে কার বক্তব্য? এইটা আমাদের দেখা দরকার। জি, আপনি বলছেন কয়েকটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়াই না, মানে তারাও তো আসলে গোপনে ষড়যন্ত্র করে যে বিষয়টা করছেন, তারা প্রকাশ্যে বলছেন। অতএব তাদের চিহ্নিত করা, শনাক্ত করা, এটি তো আসলে কঠিন কাজ হবার কথা না। যাই হোক, আপনি এজন্যই প্রশ্ন ওঠে যেটি গাফিলতি নাকি ইচ্ছাকৃত, এই প্রশ্নটি আপনি গাফিলতি শব্দটি ব্যবহার করছিলেন। দেখা যাক আসলে সামনে কোনো উন্নতি এগুলোর হয় কিনা, আরো পরিস্থিতি আরো কোন দিকে গড়ায় সেদিকে নিয়েও আমাদের নজর থাকবে এবং কথা হবে আপনাদের সাথে নিশ্চয়ই। অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল নতুন, অনেক ধন্যবাদ জনাব মোস্তফা ফিরোজ।